আমি তাহলে শুরু করি। ফেজ ডায়াগ্রাম পড়াচ্ছিলাম, যদি তোমাদের গতকাল ক্লাসে পড়াচ্ছিলাম মনে থাকে, তাহলে আমি ফেজ ডায়াগ্রাম তো জরুরি। কারণ কি, তুমি কোনো সিস্টেম সম্পর্কে জানতে গেলে তোমার কি কি ফেজ আছে জানতে হবে। ফেজ গুলো জানতে গেলে সেই সিস্টেমের ফেজ ডায়াগ্রাম জানা দরকার আছে। এখন অনেক ধরনের অ্যালয় তো আছে, যে অ্যালয়তে দুইটা কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে বাইনারি অ্যালয়। বাইনারি অ্যালয় নিয়ে মেনলি বলা হচ্ছিল। বাইনারি অ্যালয় আবার তিন তিন ধরনের, এক ধরনের হতে পারে ডায়াগ্রাম অনুযায়ী। একটা ছিল যে ডায়াগ্রামটা আমি এখানে দেখাচ্ছি, যে দুইটা এলিমেন্ট এ আর বি, এরা লিকুইড সলিউবল, পুরোপুরি সলিডেও সলিউবল। এরকম যদি হয় তাহলে এই ধরনের ডায়াগ্রাম দেখা যায়। এখানে তো এ আর বি আছে, কিন্তু যেহেতু এরা লিকুইড সলিউবল, সলিডেও সলিউবল, এখানে শুধুমাত্র একটাই সলিড সলিউশন ছিল আলফা। যেখানে এ বেশি সেখানে হচ্ছে এ সলভেন্ট, যেখানে বি বেশি সেখানে হচ্ছে বি সলভেন্ট। উপরের লাইনটা লিকুইডাস লাইন, তার উপরে পুরোপুরি লিকুইড, নিচের লাইনটা সলিডাস, সলিডাসের নিচে পুরোপুরি হচ্ছে সলিড। মাঝখানে তো টু ফেজ। চার ধরনের ছিল বাইনারি অ্যালয়, যারা লিকুইড অবস্থায় সলিউবল কিন্তু সলিড অবস্থাতে একদমই সলিউবল না। যেহেতু ঠান্ডা করা হবে, এরা সলিউশনে আসবে না, তাহলে কি হবে, এরা সেপারেট থেকে যাবে, এ আর বি সেপারেট থাকবে। সেটাই দেখো এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে। যখন লিকুইড থেকে সলিড হলো, যেদিকে এ বেশি সেখানে শুধু এ তৈরি হলো, যেদিকে বি বেশি সেখানে বি তৈরি হলো। যেখানে আরেকটা পয়েন্ট ছিল ইটেকটিক পয়েন্ট। ইটেকটিক হচ্ছে এমন একটা রিয়াকশন, এটাকে আইসোথার্মাল, মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে হয়। এবং ইউটেকটিক রিঅ্যাকশনটা কেমন, একটা লিকুইড থেকে দুইটা সলিড হয়। এখানে এই পয়েন্টে কিন্তু সেটাই হচ্ছে। এই পয়েন্টে জাস্ট উপরে একটা লিকুইড ছিল, যখন নিচে আসলো এ আর বি ফর্ম করলো। এটা হচ্ছে ইউটেকটিক, যখন একটা লিকুইড থেকে দুইটা সলিড হয়, এটাকে বলা হচ্ছে ইউটেকটিক রিঅ্যাকশন। এই পয়েন্টটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। এখন এখানে কোনো সলিউশন নাই, কারণ কি, এই দুইটা এলিমেন্ট এ আর বি এরা যখন সলিড হবে তখন এরা একদমই সলিউবল না একজন একজনের মধ্যে। কিন্তু যদি তারা যদি এমন হয় যে লিকুইডে সলিউবল, সলিড অবস্থায় পার্শিয়ালি সলিউবল, তো যখনই সলিউবল একটুখানি হলেও হবে, তখন তো সলিউশন থাকবে। তো এই জন্য এই ধরনের যদি অ্যালয় হয়, যেখানে যে এলিমেন্ট গুলা হচ্ছে সলিড অবস্থায় পার্শিয়ালি সলিউবল, তখন সলিউশন তো তৈরি হবেই। যেহেতু এখানে দুইটা এলিমেন্ট আছে, দুই ধরনের সলিউশন আছে। যেখানে এ বেশি সেটা হচ্ছে আলফা, যেখানে এ সলভেন্ট। যেটা বি বেশি সেটা হচ্ছে বিটা, যেটা হচ্ছে বি হচ্ছে সলভেন্ট। এখানেও একটা ইউটেকটিক লাইন আছে, লাইন আছে, লাইনটা হচ্ছে এ বি, ইউটেকটিক পয়েন্টটা হচ্ছে ই। এখানে কি হচ্ছে, একটা লিকুইড থেকে দুইটা সলিড আলফা আর বিটা, দুটা সলিউশন তৈরি হচ্ছে আলফা আর বিটা। এখানে দুটো লাইন ছিল সলভাস লাইন। এসি একটা সলভাস লাইন, এসি ইন্ডিকেট করছে হচ্ছে যে আলফার মধ্যে কত পরিমাণে বি এতে থাকতে পারে সলিউশনে। আর একটা সলভাস লাইন আছে বিডি, এ ইন্ডিকেট করে হচ্ছে যে বিটার মধ্যে কত পরিমাণে এ বিতে সলিউশনে থাকবে। মোটামুটি আমি এই পর্যন্ত বলছিলাম, আজকে আমি এরপর থেকে শুরু করছি। এখন তুমি ফেস ডায়াগ্রাম থেকে তাহলে কি বলতে পারো, তোমার কি 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 কোন 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 কন্ডিশনে গেলে কি কি ফেজ আছে সেগুলো বলা যায়। এগুলো এগুলো আমি দেখাচ্ছিলাম। আর একটা জিনিস বলছিলাম, যে যেটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট, ইউটেকটিক অ্যালয় তার মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম। মেল্টিং পয়েন্ট কি দিয়ে ইন্ডিকেট করে, জেনারেলি লিকুইডাস লাইন দিয়েই করে। এখানে যে লিকুইডাস লাইনটা আছে এ সি ই, এর মধ্যে দেখা যাচ্ছে কি সবচেয়ে কম পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট। তার মানে যে কোনো একটা ইউটেকটিক সিস্টেম হয়, ইউটেকটিক অ্যালয় যে অ্যালয়টা হবে, যে কম্পোজিশন, তার মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম হবে। এই পর্যন্ত আমি গত ক্লাসে বলছিলাম, আজকে তারপর থেকে শুরু করছি। তো ফেজ ডায়াগ্রামের প্রথম যেটা রুল আছে, রুলটা কি বলছে, তোমার যদি টু ফেজ জোন হয়, আমাদের ছবি দেখো, যদি টু ফেজ জোন হয় তাহলে কোন একটা কন্ডিশনে, কোন একটা অবস্থায় তোমার কি কি ফেজ আছে সেগুলো বের করা যায়। করতে গেলে যেমন একটা উদাহরণ দেখানো হচ্ছে, 30% একটা একটা অ্যালয় আছে, 30% নিকেল, যেটাকে তুমি হিট করে নিয়ে গেলা মানে 1210-এ। এখন এখানে তো টু ফেজ জোনে আসছো, লিকুইড আর আলফা। এটা কোনটা কম্পোজিশন কি সেটা, কি কি এখানে কি কি, প্রথমে কম্পোজিশন না, প্রথমে তো বললাম যে কি কি ফেজ আছে। এবার ফেজ ডায়াগ্রাম 1 থেকে বলা যাচ্ছে কোনটা কম্পোজিশন কত। এটা করতে গেলে কি করতে হবে, যে টেম্পারেচার বলবে সেই পয়েন্টে একটা হরিজন্টাল লাইন টানতে হবে, লাইনটাকে বলে টাই লাইন। টাই লাইনটা যে পয়েন্টে লিকুইডাসকে টাচ করবে সেটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন, যে পয়েন্টে সলিডাসকে টাচ করবে সেটা হচ্ছে সলিডের কম্পোজিশন। ঠিক আছে। এখন ডান দিকের ছবিটা একটু আসলে দেখো, একটা অ্যালয় দেখাচ্ছে মোটামুটি 90% টিন, সেটাকে হিট করে নিয়ে গেছে 200-তে। এখানে দুটা ফেজ আছে, লিকুইড আছে আর বিটা আছে। এখন বলতে হবে যে কোনটার কম্পোজিশন কত। তুমি জাস্ট এই একটা হরিজন্টাল টাই লাইন টানবা, যে এই লিকুইডাসকে যে পয়েন্টে টাচ করবে সেটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন হবে, যে পয়েন্টে সলিডাসকে টাচ করবে সেটা হচ্ছে সলিডের কম্পোজিশন। আরেকটা অ্যালয় দেখাচ্ছে মোটামুটি 10% টিন,
এটাকে হিট করে নিয়ে গেছে কোথায়, এমন একটা জোনে আসছে যেখানে শুধুমাত্র আলফাই আছে। যেহেতু এটা সিঙ্গেল জোন, সিঙ্গেল ফেজ জোন, যেখানে একটাই ফেজ আছে, তাহলে তোমার অ্যালয়ের কম্পোজিশন যা হবে ওই ফেজটা কম্পোজিশন আসলে তাই হবে। যদি আমি হিট করে যদি আমি লিকুইডেও নিয়ে যেতা তা কিন্তু একই হতো। এই লিকুইডের কম্পোজিশনে কিন্তু হতো কি, অ্যালয় যে কম্পোজিশন সেই কম্পোজিশন। তাহলে এই লিভার রুল প্রথম, সরি, প্রথম ফেজ ডায়াগ্রামের রুল 1টা কি বোঝা গেছে? বুঝতে না পারলে বলবা, যদি কোনো কিছু বোঝেন, আমি বলার পর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু রেসপন্স করতে হবে। তাহলে ফেজ ডায়াগ্রামে যে 1 নম্বর রুল, সেখান থেকে তুমি কি বলতে পারো, তোমার টু ফেজ জোনে যে দুইটা ফেজ থাকবে কার কম্পোজিশন কি সেটা বের করা যাচ্ছে। সেকেন্ড একটা রুল আছে, এই রুলটাকে লিভার লিভার রুল বলে। এখান থেকে কি করতেছে, দেখো তুমি এখানে কি করলো, আবার টাইলাইন টানলো। একটা একটা অ্যালয় আছে 35% নিকেল, এটাকে এটাকে নিয়ে গেল টিসি টেম্পারেচারে। এখানে সে কি করলো, টাইলাইন টানলো। টাইলাইনটা কি করলো, যে পয়েন্টে লিকুইডাসকে টাচ করলো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি হবে লিকুইডের কম্পোজিশন। যেখানে সলিডাসকে টাচ করলো সেটা হবে হচ্ছে গিয়ে তার কম্পোজিশন, সলিডের কম্পোজিশন। এখন তোমার লিভার রুলটা বলতেছে তুমি তো আগে বের করলা কি টু ফেজ জোনে কি কি ফেজ আছে সেটা বের করলা, কোন ফেজের কম্পোজিশন, কোন ফেজের কি নাম জানি কম্পোজিশন কি সেটা বের করলাম। এখন কোন ফেজ কত পরিমাণে আছে, অ্যামাউন্ট কত, সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য একটা রুল আছে, রুলটার নাম হচ্ছে লিভার রুল। সেখানে একই জিনিস, তুমি যে যে কম্পোজিশনে বলবে সেই কম্পোজিশনে ভার্টিক্যাল লাইন টানবা, যে টেম্পারেচার বলবে সেই টেম্পারেচারে টাই লাইন টানবা। টাই লাইনটা কি করবে, তোমার অবশ্যই কি করবে, লিকুইডাসকে টাচ করবে, সলিডাসকে টাচ করবে, বা দুটো লাইনকে টাচ করবে। এখন লিকুইড, যে পয়েন্টে লিকুইডকে টাচ করবে সেটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন, যে পয়েন্টে সলিডাসকে টাচ করবে সেটা হচ্ছে সলিডের কম্পোজিশন। এখন তোমাকে এমন বের করতে হবে যে কতটুকু কতটুকু লিকুইড আছে, কতটুকু হচ্ছে আলফা আছে। বের করতে গেলে দেখো ইকুয়েশনটা তুমি লেখা আছে, ইকুয়েশনটা এখন এখানে কি করছে, তুমি যেই কম্পোজিশন বলছো সেটা মাঝখানের পয়েন্ট, সেখান থেকে লিকুইডাস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আর, আর মাঝখানের পয়েন্ট থেকে সলিডাসের ডিস্টেন্স হচ্ছে এস। এবং সূত্রটা কি, তুমি যদি লিকুইডের পরিমাণ বের করতে চাও তাহলে কি করতে হবে, অপোজিট ডিস্টেন্সটা নিতে হবে। মাঝখানের থেকে লিকুইড আছে কোন দিকে, ডান দিকে, তাহলে তোমাকে নিতে হবে হচ্ছে বাম, লিকুইড আছে বাম দিকে, তোমাকে নিতে হবে হচ্ছে ডান দিকের ডিস্টেন্সটা, তাহলে তোমাকে নিতে হবে কোনটা, এস। তুমি লিকুইডের পরিমাণ বের করতে চাও তাহলে কি করবা, এস কে ভাগ করবা হচ্ছে টোটাল টাই লাইন দিয়ে, আর বাই এস দিয়ে। আবার যখন তুমি আলফার পরিমাণ বের করবা, আলফা যেহেতু ডান দিকে আছে, তোমাকে নিতে হবে কোন দিকের ডিস্টেন্সটা, বাম দিকের ডিস্টেন্স নিতে হবে। তাহলে আর কে ভাগ করতে হবে আর প্লাস এস দিয়ে এবং গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে এভাবে তুমি লিভার রুল অ্যাপ্লাই করে কি করতে পারো, কত পরিমাণে দুইটা ফেজ, টু ফেজ জোনে কোন ফেজ কত পরিমাণে আছে সেগুলো বের করে ফেলতে পারো। ঠিক আছে, এখানে সেই জাস্ট এই এক্সাম্পলটা দিয়ে তোমার কতটুকু লিকুইড আছে, কতটুকু আলফা সলিড আছে সেটা বের করে দেখাচ্ছে। 53% আছে লিকুইড, 47% হচ্ছে গিয়ে আলফা। তাহলে লিভার রুলটা কি বোঝা গেল? আচ্ছা, এবার একটা অঙ্ক করে দেওয়া আছে। দেখো, বলতেছে 5 কিলোগ্রামের একটা অ্যালয় আছে, এটা লেডের অ্যালয় আর টিনের অ্যালয়। এখানে একটা কম্পোজিশন, একটা অ্যালয় বলছে 30% টিন। এটাকে তুমি হিট করে নিয়ে যাবা 200-তে। সেখানে কি কি ফেজ আছে, কোন ফেজের পরিমাণ কত সেটা বের করতে হবে। আর একটা বলছে একই কম্পোজিশনে রুম টেম্পারেচারে কি কি ফেজ আছে সেগুলো কোনটা কত আছে সেটা বের করবে। যখন তুমি 200-তে হিট করে নিয়ে গেলা, এখানে আসলা, এখানে এটা কি টু ফেজ জোন, আলফা লিকুইড, তুমি টাইলাইন টানলা। টাইলাইনটা কি করবে, একটা পয়েন্টে লিকুইডাসকে টাচ করবে, মনে করো এটা হচ্ছে কত, অ্যারাউন্ড 18%। আর একটা পয়েন্টে সলিডাসকে টাচ করবে, সে হচ্ছে কত, 55%। টাইলাইন, টোটাল টাইলাইন কি হবে, 55 থেকে শুরু করে 18 থেকে শুরু করে 55 পর্যন্ত। এখন আলফা কি হবে, কি বলছি আমি, লিভার রুল, যে যে যেদিকের ফেজটা নিবা, ফেজের পরিমাণ বের করতে হবে, তার অপোজিট ডিস্টেন্স নিতে হবে। তাহলে মাঝখানে 30 থেকে শুরু করে নিতে হবে কোন পর্যন্ত, 55 পর্যন্ত। আর ভাগ করতে হবে কাকে দিয়ে, টোটাল টাইলাইন দিয়ে। দিলে তোমার কি বের হয়ে আসবে, আলফা, আলফার পরিমাণ বের হলো। তো আলফা হলো কত পার্সেন্ট, 67%। টোটাল অ্যালয় ছিল 5 গ্রাম, 5 কিলোগ্রাম। তাহলে 5 কিলোগ্রামের 67% হচ্ছে 3.38 কেজি। এভাবে তুমি কি করতে পারো, লিকুইডের পরিমাণ বের করে ফেলতে পারো। তাহলে এই অঙ্কটা বুঝা গেল? রেসপন্স করো, না বুঝলে বলো। জি বোঝা গেছে স্যার। আচ্ছা, এবার হচ্ছে রুম টেম্পারেচার। এখন ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে একটু খেয়াল করতে হয়,
রুম টেম্পারেচার বলতে আসলে রুম টেম্পারেচার বোঝায় না, রুম টেম্পারেচার বলতে বোঝা যাচ্ছে 0 ডিগ্রি। সব ক্ষেত্রে না, ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে তোমাকে যদি বলে রুম টেম্পারেচার কোনো কিছু বের করো, তোমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার। এখন এই ডায়াগ্রামে দেখো অ্যালয় তো ওইটি আছে 30%, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি। তো বলো দেখি যে এই ছবি দেখে বলো, ডায়াগ্রাম দেখে বলো দেখি যে মনে করো 0 মানে কি, ধরো একটু 1 ডিগ্রি কোনো ব্যাপার না। এখানে এখানে কি কি ফেজ আছে এই অ্যালয়টার জন্য, রুম টেম্পারেচারে কি কি ফেজ আছে বলো দেখি, ডায়াগ্রাম দেখে বলো কোন কোন ফেজ আছে। স্যার আলফা আর বিটা। হ্যাঁ, এখন আলফার শুরু হচ্ছে দেখা 2% থেকে, বিটার পয়েন্ট হচ্ছে 100%। তোমার টাইলাইন তাহলে কি হবে, 102 থেকে শুরু করে 100। এখন তুমি যদি আলফা বের করতে চাও, আলফা আছে বাম দিকে, তাহলে তুমি ডিস্টেন্স নিবে কত, 100 থেকে শুরু করে 30 পর্যন্ত, ভাগ হচ্ছে 100 - 2। আর বিটা বিটা হচ্ছে এই পাশে আছে, বিটার জন্য ডিস্টেন্স নিতে হবে কতটুকু, এইটুকু। তার মানে 30 - 2, 28 কে ভাগ করতে হবে 100 - 2, 98 দিয়ে। 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ বের হয়ে যাবে। আর টোটাল টোটাল যেহেতু ছিল 5 কেজি, সেখান থেকে 5 কেজি 71.4% হচ্ছে 3.57 কেজি। যে খুব ইজি আর কি, একদম সহজ। তাহলে তুমি এভাবে যে কোনো জায়গাতে তোমাকে যদি বলা হয় যে টু ফেজ জোনে তুমি যে কোনো কি কি ফেজ আছে বলো, কোন ফেজে কম্পোজিশন কি বলো, কোন ফেজে অ্যামাউন্ট কি বলো, সেগুলো কিন্তু সহজেই বের করে ফেলা যাবে আর কি। স্যার কেজিটা কিভাবে বের করে? তোমার 71.4%, তাহলে এটা কত মধ্যে, যে 71.4 এটা কতর মধ্যে, স্যার পার্সেন্ট 100-র মধ্যে। 100-র মধ্যে। তাহলে এখন তোমার কত কত কেজি ছিল, 5 কেজি ছিল না? ও, জি জি জি। তাহলে 100-র মধ্যে 71, 5-এর মধ্যে কত, এটা তো সহজ আর কি। ঠিক আছে, তাহলে রুম টেম্পারেচার বললে খেয়াল রাখবা, ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে রুম টেম্পারেচার বলতে বোঝা যাচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এবার রিভার তো হয়ে গেল। এবার দেখো তোমার স্ট্রাকচার যে চেঞ্জ হবে যে কোনো অ্যালয়ের জন্য, কিভাবে কিভাবে চেঞ্জ হবে একটু দেখো। প্রথমে দেখো একটা অ্যালয় আছে নিকেল আর কিসের, নিকেল আর কপারের। এরা কি লিকুইডে সলিউবল, সলিডে সলিউবল, যার জন্য কি শুধুমাত্র একটাই সলিড আছে আলফা। এটাকে হিট করে নিয়ে গেছো লিকুইডে, এখানে শুধুমাত্র লিকুইড আছে। লিকুইড যদি তুমি স্ট্রাকচার দেখো এরকম খালি দেখবা, মানে লিকুইডে কোনো গ্রেন ট্রেন কিছু দেখা যায় না। তো এখানে সুবিধার জন্য নীল দেখানো হয়েছে, কিন্তু পরীক্ষা যদি তোমাকে আঁকতে দেয় তুমি নীল আঁকবা না, জাস্ট খালি রেখে দিবা। লিকুইড কি কিভাবে আঁকতে হয় কোনো কিছু দেখাতে হয় না, জাস্ট একটা, যদি তুমি গোলের মধ্যে দেখো জাস্ট গোল রেখে সাদা রেখে দিবা, তাহলে বোঝা যাবে এটা লিকুইড আর কি। লিকুইডে কিন্তু কোনো গ্রেইন থাকে না, এখানে নীল দিয়ে দেখাচ্ছে সুবিধার জন্য, কিন্তু আসলে জাস্ট সাদা রেখে দিতে হবে। তাহলে তুমি একটা অ্যালয় আছে 35% নিকেল, তুমি নিয়ে গেলা অনেক উপরে যেখানে লিকুইড আছে, তুমি এরকম জাস্ট এরকম ছবি দেখবে এই পয়েন্টে। সেখান থেকে বি তে আসছে, এবার কেউ বলো দেখি যে কি ফর্ম করছে বি তে, কোন ফেজ আসছে। লিকুইড, লিকুইড প্লাস আলফা। হ্যাঁ, লিকুইডের মধ্যে কিছু কিছু আলফা ফর্ম করে গেছে, এই আলফা গুলাকে সবুজ দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, বি থেকে সি তে আসছো, কি চেঞ্জ হয়েছে। স্যার আলফার পরিমাণ বেড়ে বেড়েছে, গেছে। লিকুইডের পরিমাণ কমেছে। ডি তে আসছো, আরো কি হয়েছে, আলফার পরিমাণ আরো বেড়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু নীল, নীলটা হচ্ছে লিকুইড। এখন এটাকে আবার তুমি কুল করে একদম নিচে চলে আসছো, এখন সিঙ্গেল ফেজ আলফা, তাহলে কি হয়েছে, সবগুলাই হয়ে গেছে কি আলফা। লিকুইডের সাথে এটার পার্থক্য কি, লিকুইডে কোনো গ্রেন দেখা যাচ্ছিল না, কিন্তু যখন সলিড হয়ে গেল একটা সলিউশন তৈরি করলো, এখানে কিন্তু গ্রেন দেখা যাচ্ছে। দেখেন 3টা গ্রেন আছে না, 1 2 3, সবগুলা গ্রেন কিসের গ্রেন, এগুলা আলফা গ্রেন। তাহলে এই ট্রানজিশনটা বোঝা গেছে, খুব সহজ। তো ওভারঅল দেখো এখন দেখাচ্ছে, প্রথমে ছিল লিকুইড, বিতে আসছো একটুখানি সলিড ফর্ম করেছে, বি থেকে সিতে আসছো আরেকটু সলিড বেড়ে গেছে, সি থেকে ডিতে আসছো বলতে গেলে বেশিরভাগই সলিড হয়ে গেছে, একটুখানি লিকুইড আছে। যখন নিতে চলে আসছো পুরোপুরি কি হয়ে গেছে সলিড, এবং সলিডটা হচ্ছে কি এখানে আলফা। বোঝা গেল এটা। আচ্ছা, এরকম এরকম ডায়াগ্রাম, এরকম স্ট্রাকচার দেখা যাবে যখন তুমি মোটামুটি ইকুইলিব্রিয়াম কুল করবা, মানে মোটামুটি আস্তে আস্তে কুল করবা, অনেক সময় দিবা, তাহলে তুমি দেখবা কি যে সবগুলা গ্রেনই তোমার কি হয়ে যাবে, একই কম্পোজিশনের হয়ে যাবে। যদি সময় দাও, সময় দেওয়া মানে কি আস্তে আস্তে কুল হবে এবং অনেক সময় পাবে এবং একটা হোমোজেনাস স্ট্রাকচার তৈরি হবে। এখানে গ্রেন দেখানো যাচ্ছে না, জাস্ট কম্পোজিশন বোঝানোর জন্য এরকম দেখানো হচ্ছে যে সবগুলা গ্রেনেরই কম্পোজিশন আসলে কি হবে, একই হবে। কিন্তু তুমি যদি কোনোভাবে স্লো কুল না করতে পারো, বা ইচ্ছা করে একটু ফাস্ট কুল করো, তাহলে কিন্তু আর এরকম ইউনিফর্ম স্ট্রাকচার দেখা যাবে না, তখন দেখা যাবে কি অনেকগুলো লেয়ার তৈরি হবে। দেখো এখানে কয়েকটা কয়েকটা লেয়ার দেখানো হচ্ছে। যদি হোমোজেনাস কুল করো, স্লো কুল করো, তাহলে কিন্তু কি সবগুলো গ্রেনই একই কম্পোজিশনের হয়ে যাবে,
কিন্তু যদি কোনো কারণে ফাস্টার কুল হয়ে যায় বা তুমি ইচ্ছা করেই চাও বা না চাও চাও, যদি ফাস্টার কুল কোনোভাবে হয়ে যায়, ইকুইলিব্রিয়াম থেকে ফাস্টার হয়ে যায়, তখন এরকম সময় পাবে না। তখন দেখা যাবে কি এরকম অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। এই যে লেয়ার তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে কোরিং, CORING। মানে নর্মাল কুল থেকে যদি ফাস্ট কুল করা হয় তখন স্ট্রাকচারের মধ্যে, বাইনারি অ্যালয়ের মধ্যে বা টাইনি যে কোনো অ্যালয় হোক না কেন, এরকম কোড স্ট্রাকচার তৈরি হয়ে যায়। তো কোড স্ট্রাকচারটা কেমন, এখানে কি নর্মাল সবগুলোর এক কম্পোজিশন হবে না, কি হবে, অনেকগুলো লেয়ার হবে, প্রতিটা লেয়ারের কম্পোজিশন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যেটাকে বলা হচ্ছে কোডিং স্ট্রাকচারটার নাম হচ্ছে কোড স্ট্রাকচার। যেটা কেন হয় একটু দেখো। মনে করো তুমি তোমার তো এটা কি, এই ডায়াগ্রামটাই আসলো, তুমি যখন এখানে আসলা একটুখানি লিকুইড, একটুখানি সলিড ফর্ম করছে, সলিড দেখো কম্পোজিশন কত, 98% নিকেল। এখানে যখন আসলা তখন তখন কি হবে, 87 হবে। যখন তুমি নিচে চলে আসবা তখন সময় দিবা, সবগুলোকে একই হয়ে যাবে। কিন্তু এখন তুমি কি করতেছো, তোমার তো নর্মাল অরিজিনাল তো কি, অরিজিনাল কার্ভ হচ্ছে কুলিং কার্ভ, অরিজিনাল কার্ভ হচ্ছে কি বেগুনি, কিন্তু তুমি এখন কি করছো, ফাস্টারিটি কুল করছো, একটু ফাস্ট কুল করছো। এখন তোমার ডায়াগ্রাম কিন্তু আর বেগুনি নাই, সে কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, যেহেতু তোমার কুলিং রেটটা এখন ফাস্টার। তাহলে এখন দেখো প্রথমে যে সলিডটা হলো সেটা ঠিক আছে, কিন্তু এরপর যে যেটা ফর্ম করলো সে হওয়ার কথা ছিল 90, সে আসলে এই 87 হওয়ার কথা ছিল, কিন্তু সে হয়ে গেছে কি 90। তার মানে কি সে বাইরে একটা লেয়ার তৈরি করে ফেলছে, আগে কালোটার থেকে অন্য একটা লেয়ার তৈরি করলো। আবার যখন নিচে আসলো তার হওয়ার কথা ছিল কত 70, কিন্তু সে আসলে হয়েছে কোথায় 80-তে। তার জন্য কি হয়েছে, আরেকটা লেয়ার তৈরি হয়েছে। এভাবে আস্তে আস্তে কি হবে, দেখা যাবে কি অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। যখন সলিড হবে তখন এই 3টা গ্রেনই হবে, কিন্তু কি হবে, সবগুলো একই কম্পোজিশন, একই কম্পোজিশন না হয় দেখা যাবে কি প্রতিটা গ্রেনের মধ্যে এরকম অনেকগুলো লেয়ার থাকবে এবং লেয়ার গুলো কম্পোজিশন হবে ডিফারেন্ট। এটাকে এই যে তাহলে এটাকে বলা হচ্ছে কি কোড স্ট্রাকচার, এটা এর নাম হচ্ছে কোডিং। কেন কোডিং এর ফলে কি হয়, এরকম কি হয়, লেয়ার বাই লেয়ার ফর্ম হয়। কিভাবে ফর্ম হয় দেখো এখানে দেখানো হলো আর কি। মানে যদি পরীক্ষা যদি বলে কোডিং কি, কোডিং কিভাবে হয় দেখাও, ছবি এঁকে দেখাও, তাহলে কি করবা, কাকে বলে বলবা এবং এই ডায়াগ্রামটা আঁকবা, একে জাস্ট এইভাবে ব্যাখ্যা করে দিবে যে কিভাবে কেন এরকম লেয়ার বাই লেয়ার হলো আর কি। এটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার এটা তো ফাস্ট কুলিং, এখন যদি স্লো কুলিং করি তাহলে কি হবে? মানে কি একবার এরকম হয়ে গেছে তারপরে স্লো কুল করলে তো অরিজিনাল যে নর্মাল যেটা দেখে আসলাম না একটু আগে, যেটা স্লো কুল করলে তো এরকম হবে, ইউনিফর্ম পাবা। যেহেতু স্লো কুল করবে অনেক সময় দিবা, সবগুলা কম্পোজিশন একই হয়ে যাবে, এরকম পাবা। এই লেয়ার বা কয়েকটা লেয়ার পাবা এরকম, এই যে এরকম সবগুলা কম্পোজিশনই একই। কিন্তু যেহেতু এখন ফাস্ট কুল করছো, এখন কিন্তু আর ইকুইলিব্রিয়াম কুলিং করতে পারো না, যার জন্য তখন কি হবে, এরকম লেয়ার বাই লেয়ার তৈরি হবে আর কি। এটাকে বলে কোড স্ট্রাকচার। এখন তুমি তাহলে কি আসলে কি তোমার ইকুইলিব্রিয়াম পাও নাই, তুমি একটা একটুখানি কি পাইছো, চেঞ্জ পাইছো। এগুলাকে বলা হচ্ছে সেগ্রেগেশন। সেগ্রেগেশন মানে হচ্ছে তুমি যদি অরিজিনাল স্ট্রাকচার, নরমাল স্ট্রাকচার না পাও, ডিফারেন্ট ডিফারেন্ট পাও, সেটাকে বলবে সেগ্রেগেশন। সেগ্রেগেশন আবার দুই ধরনের হয়, ম্যাক্রো সেগ্রেগেশন আর ম্যাক্রো সেগ্রেগেশন। মানে যদি সেগ্রেগেশন অল্প পরিমাণে হয় সেটাকে বলে মাইক্রো, আর যদি অনেক বেশি পরিমাণ ডেভিয়েশন চলে আসে স্ট্রাকচারে সেটাকে তোমাকে বলতে হবে হচ্ছে ম্যাক্রো সেগ্রেগেশন। এখন এই যে কোডিং যেটা দেখালাম এটা হচ্ছে, এটা একটা এক ধরনের মাইক্রো সেগ্রেগেশন। এখন এটাকে কি করা যায়, যদি ম্যাক্রো সেগ্রেগেশন হয়ে যায় কোনোভাবে, এটা কিন্তু আবার 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 কিন্তু চেঞ্জ করা যায়। চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এবার মনে করো কোডিং হয়ে গেছে, তুমি আবার কি করবা, আবার হিট করবা, করে আবার আস্তে 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 কুল করবা। তাহলে তখন পরের বার যদি তুমি স্লো কুল করবা তখন কি হবে, তোমার অরিজিনালি কোডিং ছিল, কিন্তু পরে যখন আবার স্লো হিট হিট করে আবার স্লো কুল করলা, তখন কি সে আবার কি হয়ে গেল, ইউনিফর্ম হয়ে গেল। তাহলে কিন্তু যেগুলো মাইক্রো সেগ্রেগেশন সেগুলোকে কিন্তু আবার রিহিট করে কি করা যায়, ইউনিফর্ম স্ট্রাকচারে পরিবর্তন করা যায়। করতে গেলে কি করতে হবে, রিহিট করতে হবে। তারা রিহিট করলে একটুখানি প্রবলেম আছে, দেখো এখানে লেখা আছে, তুমি যখন হিট করবা তখন তো অবশ্যই কি আবার টেম্পারেচার বাড়াবা। তো তখন দেখা যায় সেগ্রেগেশনের সময় দেখা যায় কি যে দুইটা দুইটা এলিমেন্টের মধ্যে যেটা যেটা মেল্টিং পয়েন্ট কম, সে জেনারেলি গ্রেন বাউন্ডারি থেকে জমা হয় কোডিং এর সময়। ফলে যদি তুমি আবার হিট করো দেখা যাবে কি যে তার যেহেতু মেল্টিং পয়েন্ট কম, সে কিন্তু গলে যেতে পারে। তো গলে গেলে সমস্যা না, তোমার তো কি মেকানিক্যাল স্ট্রেংথ কমে যাবে, মেটেরিয়ালটা ফেল করে যেতে পারে। যার জন্য তুমি যদি কোনো কোডিং স্ট্রাকচারকে হিট করে ইনফর্ম করতে চাও, তোমাকে একটু খেয়াল রাখতে হবে যেন কি তোমার ড্যামেজ না হয় আর কি। যে রিহিটিং ভালো, তুমি রিহিটিং করে কোড স্ট্রাকচারকে তুমি ইনফর্ম করতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কি তোমার ওই কি নাম জানি, ফেলিয়ার যেন না হয় আর কি। তাহলে কোডিং কি জিনিস, কোডিং এর ফলে কিরকম স্ট্রাকচার হচ্ছে, এটাকে আবার কিভাবে ইনফর্ম করা যায়, তাকে এগুলো কিন্তু সব বলে ফেললাম আমি।
আচ্ছা, এবার এবার তুমি আসো, তোমার যে তুমি তো একটা তো দেখলা যখন তোমার এটা কি লিকুইড সলিউবল সলিড সলিউবল, তখন কিরকম ট্রান্সফরমেশন দেখলা। তো এখন আমি দেখাবো যে তোমার যদি এমন অ্যালয় হয় যারা লিকুইডে সলিউবল কিন্তু সলিডে পার্শিয়ালি সলিউবল, তাহলে তাদের স্ট্রাকচার কেমন চেঞ্জ হবে সেগুলো একটু দেখবো আর কি। দেখানোর জন্য দেখো এখানে 4টা অ্যালয় নিয়েছে, অ্যালয় 1 2 3 আর হচ্ছে 4। প্রথম অ্যালয়টা দেখো, অ্যালয় 1টা কেমন, সে কোথায় আছে, একদম বাম দিকে। সে কিন্তু কি ইলেকট্রিক লাইন কিন্তু সে টাচ করে নাই, আবার সলভাস লাইনটাকেও সে টাচ করে নাই, সে বাম দিকে আছে। তাহলে প্রথমে তুমি নিয়ে গেলা, হিট করে নিয়ে গেলা লিকুইডে, কি দেখবা, পুরোপুরি লিকুইড, দেখো কোনো গ্রেন নাই, জাস্ট তুমি গোল রাখলেই শেষ, সাদা রেখে দিবা, এটাই লিকুইড বোঝায়। এরপরে কুল করে করে টু ফেজ জোনে আসে, নীলে আসছে। এখন নীলে কি কি আছে বলো দেখি, নীল জোনটা কি কি থাকবে। আলফা প্লাস লিকুইড। হ্যাঁ, কিছু কিছু আলফা হয়েছে। যখন তুমি সয়েডাস লাইন ক্রস করে নিচে আসলা, কি হয়ে গেল, সবগুলাই আলফা হয়ে গেল। এরপরে দেখো তুমি 300-তে থাকো না কেন, তার প্রসেস যতই কুল করো না কেন, সে কিন্তু অন্য কোনো ট্রান্সফরমেশন লাইনকে টাচ করে নাই। তাহলে সে কি যা ছিল তাই থাকবে। তুমি এটাকে 300 200-তেও যা দেখবা, 100-তেও যা দেখবা, তুমি যদি রুম টেম্পারেচার চলে আসো, তা কিন্তু তুমি কি শুধুমাত্র আলফাই দেখবা। সব কয়টা গ্রেন দেখবা, সবগুলো গ্রেনই হচ্ছে কি আলফার গ্রেন। যেহেতু কারণ কি, সে অন্য কোনো ট্রান্সফরমেশন লাইন কিন্তু আর টাচ করেই নাই। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এরপরে একটা অ্যালয় আসছে। এবার এবার এমন একটা অ্যালয় যে কি করতেছে, তোমার সলভাস লাইনটাকে টাচ করতেছে। প্রথমে নিয়ে গেলা তুমি, একদম উপরে দেখানো হয়নি, এখানে আসলা কি পুরোপুরি লিকুইড। যখন টু ফেজ জোনে আসলা, কিছু আলফা ফর্ম করলো। এবার সিঙ্গেল ফেজ জোনে আসলা, কি হয়ে গেল, সবগুলো গ্রেনই আলফা। এখন যখন তুমি সলভাস লাইন ক্রস করবা, নিচে আসবা, এখানে কিন্তু এবার কি চলে আসছে বলো দেখি, সবুজ লাইনে সবুজ জোনে চলে আসছো। তাহলে এখানে কি 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 থাকবে, কি লেখা আছে এখানে, কি থাকবে, আসলে আলফা থাকবে, বিটা থাকবে। উপরে ছিল পুরোপুরি আলফা, যখন নিচে আসলা কি হয়ে গেল, বিটা এসে গেল। তাহলে দেখো আগে ছিল পুরোপুরি আলফা, এখন কি এসছে, যেহেতু কিছু কিছু বিটা চলে আসছে, বিটা অনেক, বিটা পরিমাণ অনেক কম, ছোট ছোট, সে কি করবে, বিভিন্ন জায়গায় এভাবে ছড়িয়ে থাকবে আর কি। তাহলে এখন লাল গুলা হচ্ছে বিটা, আর হলুদ অংশ গুলা হচ্ছে আলফা। এটা বোঝা গেছে। বোঝা গেল এটা। স্যার আচ্ছা, আলফা বিটা দোনোটাই তো সলিড, তাই না? ওটাই সলিড, কিন্তু এখানে তো যেখানে এই জায়গায় একদম বাম দিকে, এখানে বিটার পরিমাণ অনেক কম, না এই জন্য দেখো কি অনেক অল্প অল্প বিটা আসছে, বেশিরভাগ কিন্তু এখানে আলফা। মানে যদি তোমার যেহেতু সালভাস লাইন ক্রস করছে, এটা ক্রস করা মানে কি, এখানে বিটার চলে আসা, যেহেতু বিটা চলে আসছে, কিছু কিছু বিটা, এই বিটা গুলো হচ্ছে লাল দিয়ে দেখানো হচ্ছে। তো এখানে বোঝার সুবিধার জন্য লাল, এরা কিন্তু অরিজিনালি লাল না, কিন্তু এখানে জাস্ট তোমার তোমার যেন বুঝতে সুবিধা হয়, যেন হলুদ লাল দিয়ে দেখানো হচ্ছে আর কি। তাহলে বেশিরভাগই হচ্ছে আলফা, বড় বড় গ্রেন, মাঝখানে ছোট 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 বিটা। আচ্ছা, এবার একটা অ্যালয় দেখাচ্ছে, যেটা হচ্ছে ইউটেকটিক অ্যালয়। ইউটেকটিকের নেচার কি বলছিলাম বলতে, কেমন রিয়াকশন সে, একটা লিকুইড থেকে কি করে দুইটা সলিড হয়। এই যে ছবি দেখানো হচ্ছে, এখানে দুটো সলিড কি আলফা আর বিটা। ইটেকটিকের আরেকটু নেচার পার্থক্য আছে, যে যখন ইটেকটিক কোন একটা অ্যালয় হবে, সে কিন্তু অল্টারনেট লেয়ার ফর্ম করে। যেমন এখানে যদি তুমি, এখানে দেখাচ্ছে কি লালটা হচ্ছে বিটা আর হলুদটা হচ্ছে আলফা। ইটেকটিক অ্যালয়ের নেচারই হচ্ছে কি, এরা কি অল্টারনেট লেয়ার ফর্ম করে, যারা এখানে দেখা যাচ্ছে না, একটা লাল একটা একটা হলুদ, একটা লাল একটা হলুদ, এরকম। ইটেকটিকের নেচারই হচ্ছে এরকম, তারা কি অল্টারনেট লেয়ার ফর্ম করে থাকে। এখানে লেয়ার গুলো কিসের, লেয়ার গুলো হচ্ছে আলফা লেয়ার আর হচ্ছে বিটাল লেয়ার। দেখো একটা লাল একটা হলুদ, একটা লাল একটা হলুদ, তার পাশাপাশিটার মধ্যে আবার একই রকম না কেন বলো দেখি, কারণ কি, কারণ কি এরা কি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেন, এটা একটা গ্রেন, এটা একটা গ্রেন, এটা আরেকটা গ্রেন। তো গ্রেনের মধ্যে কিন্তু কি একই রকম, তা গ্রেনের তোমার ওরিয়েন্টেশন ডিফারেন্ট, কিন্তু কি সবগুলা কিন্তু আলফা বিটা অল্টারনেট লেয়ার। আর ইটেকটিক যদি কোনো কিছু তুমি কোথাও ইটেকটিক দেখো, তুমি এরকম অল্টারনেট লেয়ার দেখতে পাবো। এখানে কি, এখানে কিন্তু কি, এটা কিন্তু একদম এক্স্যাক্টলি যেহেতু ইটেকটিক পয়েন্ট দিয়ে আসছে, এখানে কিন্তু কোনো টু ফেজ জোন দিয়ে আসে নাই, সরাসরি লিকুইড থেকে কি হয়ে গেছে ইটেকটিক, যার জন্য কি সবগুলো গ্রেনই হচ্ছে কি ইউটেকটিক। ইটেকটিকের মধ্যে আবার কি আছে, আলফা আছে আর হচ্ছে বিটা আছে। তাহলে তুমি যদি কোন একটা ইটেকটিক অ্যালয় সিস্টেমে সরাসরি ইটেকটিক কম্পোজিশন নাও, তাহলে তুমি কি দেখবা, সবগুলাই দেখবা হচ্ছে কি এরকম অল্টারনেট লেয়ার।
এটা এরকম দেখবা, যে অরিজিনাল ছবি দেখো তাহলে এরকম কি দেখবা, একটা কালো দেখতে পাবা, দেখবে একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা, এরকম অল্টারনেট লেয়ার দেখবা আর কি। আচ্ছা একটা অঙ্ক দেখো করে দেখানো হচ্ছে। বলা হচ্ছে যে 20 গ্রামের একটা লেড টিন অ্যালয় আছে, এটা ইটেকটিক কম্পোজিশন হচ্ছে 61.9, রিঅ্যাকশনটা হচ্ছে 183 ডিগ্রিতে। এখানে তোমার কি বের করতে বলছে, এখানে ইটেকটিকের মধ্যে এখানে কি কি আছে, আলফা আর বিটা আছে, কত পার্সেন্ট আলফা আছে, কত পার্সেন্ট বিটা আছে এবং তাদের পরিমাণ কত সেগুলো বের করছে। থাইল্যান্ড শুরু হবে থেকে 19 থেকে শুরু করে শেষ হবে কি 97.5 এ। আলফা বের করতে গেলে কোন ডিসটেন্স নিতে হবে বলো, যদি আলফার পার্সেন্টেজ বের করতে চাও কোন ডিসটেন্স নিবা? স্যার বিসি, ডানের ডিস্টেন্সটা হ্যাঁ, যেটাকে ভাগ করতে হবে টোটাল দিয়ে, টোটাল দিয়ে। 97.5 থেকে 19 পর্যন্ত এসি দিয়ে ভাগ করতে হবে। আর যদি আলফা বের করতে চাও তাহলে নিবা হচ্ছে আলফা হলে বিসি বাই টোটাল, যদি বিটা তাহলে এবি বাই টোটাল। 100 মধ্যে বের করে ফেললাম, কিন্তু এরা আছে কত 200 গ্রাম, তো 200 গ্রামের মধ্যে 90.7 গ্রাম হচ্ছে আলফা আছে, 109 গ্রাম হচ্ছে বিটা আছে। এখন আবার বলছে যে এই যে আলফার মধ্যে কত পরিমাণে টিন আছে সেটা বের করতে হবে। তো আলফার মধ্যে টিনের পরিমাণ কত, 19%। তাহলে তুমি 97 কে যদি 0.19 দিয়ে গুণ করো তাহলে কি বের হবে, আলফার মধ্যে কতটুকু টিন আছে সেটা, আর বাকিটা কি টোটাল, টোটাল কত 100, সেখান থেকে টোটাল কত 90.7, সেখান থেকে যদি তুমি আলফা এই টিন বেগ বিয়োগ দাও তাহলে কি হবে, লেডের পরিমাণ বের হবে। খুবই সহজ। ঠিক আছে, এভাবে যে কোনো কিন্তু ইকুয়েশন দিয়ে পরীক্ষা কিন্তু আসবে আর কি, টাইলাম টেনে তোমাকে এরকম আঁকতে হতে পারে, এরকম প্রশ্ন পরীক্ষায় থাকবে আর কি। আচ্ছা এবার দেখো তাহলে, যদি তোমার ইটেকটিক দিয়ে যায় তাহলে সেই অ্যালয়টার নাম হচ্ছে ইটেকটিক অ্যালয়। ইটেকটিকের বাম দিকে যে কোনো অ্যালয় যদি হয় সেই অ্যালয়গুলোর নাম হবে হচ্ছে হাইপো ইউটেকটিক, হাইপো। আর যদি ডান দিকে হয় তাহলে সেগুলোর নাম হবে হচ্ছে হাইপার। হ্যাঁ, তাহলে ইউটেকটিক পয়েন্ট দিয়ে গেলে ইটেকটিক, ইটেকটিকের বাম দিকে আগে বাম দিকে হয় তাহলে এগুলো হচ্ছে হাইপো ইউটেকটিক। ইটেকটিকে যদি ডান দিকে কোনো অ্যালয় হয় সেই অ্যালয়গুলোর নাম হচ্ছে হাইপার ইটেকটিক। একটা ইটেকটিক অ্যালয়ের ট্রান্সফরমেশন দেখাচ্ছে, তুমি কত পার্সেন্ট বলছে 30% টিন, তুমি নিয়ে গেলা একদম উপরে, এখানে কি থাকবা পুরোপুরি লিকুইড, যখন টু ফেজ জোনে আসলা কি হয়েছে, কিছু আলফা ফর্ম করলো, এখানে নিচে আসলা কি ফর্ম করলো, আর একটু আলফা বাড়লো। যখন লাইনের উপরে থাকবা তখন দেখা যাবে কি এই দেখো 3টে আলফা ফর্ম করেছে, বাকিটা কি আছে, নীলাংশটা কি লিকুইড। লিকুইডটা কি কি চেঞ্জ হবে লিকুইডে বলো দেখি, লিকুইডটা কি হয় ইউটেকটিক ফর্ম করে, যেহেতু তুমি ইউটেকটিক ট্রান্সফরমেশন লাইনটা টাচ করে আসছো, তাহলে ইউটেকটিকের নেচার কেমন কি বলো? স্যার অল্টারনেট গ্রেড। ক্লিয়ার। এখন যে মনে করো একবার ফর্ম হয়ে গেছে আলফা, সে কিন্তু আর চেঞ্জ হবে না। যে সবুজ সে তো সবুজ হয়েই বসে আছে, চেঞ্জ হবে শুধুমাত্র কে নীল অংশটা। এখন তো দেখো তাহলে এখানে দেখো কি হয়েছে, যে সবুজ সে তো সবুজ আছে, বাকি পুরা নীল অংশটা লিকুইডটা কি হয়ে গেছে, অল্টারনেট লেয়ার হয়ে গেছে, কিসে কিসে আলফা বিটা আলফা বিটা। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি বোঝা গেল এখন? দেখো এখানে দেখো বাকি যে লিকুইড ছিল সেগুলো কিন্তু অনেকগুলো গ্রেইন হলো, প্রত্যেকটা গ্রেইনের মধ্যে কি আছে, আলফা আছে বিটা আছে, আলফা আছে বিটা আছে। এটা কি বোঝা গেল? তাহলে এখানে একটু একটু দেখো যে তোমার সবুজ রঙেরটাও কিন্তু আলফা, আবার কি ইউটেকটিকের মধ্যেও কিন্তু একটা আলফা আছে, দুই আলফা কিন্তু একই আলফা না। সবুজ রঙের গুলা ফর্ম করেছে কোথায়, ইউটেকটিকের আগে, আর ইউটেকটিকের মধ্যে যে একটা আলফা আছে সে ফর্ম করছে কোথায়, ইউটেকটিকের পরে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুই রকম আলফা আছে, সবুজটাও কিন্তু আলফা, আবার এখানে দেখাচ্ছে কি হলুদটাও কিন্তু আলফা। একটু পার্থক্য হলো, সবুজ আলফাটা হচ্ছে ইউটেকটিকের আগে ফর্ম করেছে, আর হলুদ আলফাটা ফর্ম করেছে হচ্ছে ইউটেকটিকের কোথায় পরে। তাহলে আবার দেখো জিনিসটা দেখাচ্ছে, তুমি যদি একটা ইটেকটিক অ্যালয় নাও তাহলে তুমি পুরোটা কি পাবা, ইটেকটিক পাবা। যদি হাইপো ইটেকটিকে থাকো বাম দিকে, সেখানে কি দেখবা, কিছু আলফা, বাকিটা হচ্ছে ইউটেকটিক অল্টারনেট লেয়ার। তুমি যদি হাইপারের মধ্যে যাও তাহলে কি দেখবা বলো, কি কি থাকবে? স্যার বিটা থাকবে। এটা থাকবে, আর বাকি অংশটা ইউটেকটিক অল্টারনেট লেয়ার। এখন আমি একটু আগে যেটা বললাম না যে তোমার কি, আচ্ছা এখান থেকে বলতে সুবিধা হবে।
তো এখানে একটু আগে বললাম যে কি যে আলফাটা তোমার ইউটেকটিকের আগে ফর্ম করে সবুজ, এটাকে বলা হচ্ছে প্রো ইউটেকটিক, মানে ইউটেকটিকের আগে উপরে ফর্ম করেছে, তো এই জন্য এই সবুজ সবুজ আলফাটার নাম হচ্ছে প্রো ইউটেকটিক আলফা। প্রো কারণ কি সে ইউটেকটিকের আগে ফর্ম করেছে। ইউটেকটিকের মধ্যে যে আলফাটা থাকবে সেটা নাম হচ্ছে ইউটেকটিক, শুধু ইউটেকটিক আলফা। যেহেতু দুই রকম আলফা, পার্থক্য করার জন্য কি করা হচ্ছে, যে ইউটেকটিকের আগে ফর্ম করে তাকে বলে প্রো প্রো ইউটেকটিক আলফা, আর যে ইউটেকটিকের মধ্যে সাথেই থাকবে তার নাম হচ্ছে ইউটেকটিক আলফা। ঠিক আছে, এখন তাকে এখানে দেখাচ্ছে তোমার যে আগে যে কালো রঙের ছিল সেটা হচ্ছে কি আলফা, প্রো ইউটেকটিক আলফা। আর অল্টারনেট লেয়ারের মধ্যে তার একটা আলফা থাকবে সেটা নাম হচ্ছে ইউটেকটিক আলফা। সেরকম এখানে কি হাইপার ক্ষেত্রে কি যে যে বিটাটা আগে ফর্ম করেছে ওর নাম হচ্ছে কি প্রো ইউটেকটিক বিটা, অল্টারনেট লেয়ারের মধ্যে যে বিটা থাকবে তার নাম হচ্ছে ইউটেকটিক বিটা। স্যার টেম্পারেচার ভেরিয়েশনের কারণে প্রো ইউটেকটিক আলফা চেঞ্জ হলো না কেন? যে একবার সলিড হয়ে যায় সে আর চেঞ্জ হয় না, সে তো সলিড হয়েই গেছে, সে তো আর চেঞ্জ হবে না, এরপর চেঞ্জ হয় বাকিটা আর কি। প্রো আলফা যে একবার সলিড হয়ে যায় সে কিন্তু আর চেঞ্জ হয় না, বুঝতে পারছো? চেঞ্জ হয় হচ্ছে কি যে লিকুইড থাকবে সে। মনে করো তুমি, মনে করো এখানে চলে আসছো, এখানে কি অলরেডি কিন্তু আলফা বিটা হয়ে গেছে, তুমি এখন যতই টেম্পারেচার কমাও না কেন তারা কিন্তু কি আর কোনো চেঞ্জ হবে না, তারা কিন্তু আলফা বিটাই থাকবে আর কি। তো হচ্ছে যে একবার সলিড হয়ে যায় সে আর চেঞ্জ হয় না। একটু চিন্তা করে বলো দেখি, তোমাকে তোমাকে আমি বললাম যে মনে করো একটা অ্যাডমেট অ্যালায়েন্স 30% টিন, এখানে তুমি প্রো ইউটেকটিক আলফা বের করো, তাহলে তুমি কোথা থেকে কোথা পর্যন্ত নিবা? একটা অ্যালয় 30% টিন, এই টিনটাতে এই 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 অ্যালয়ের জন্য তোমাকে আমি বলে দিলাম যে টেম্পারেচার কত, ধরো মনে করো যে একটুখানি 200 না, ধরো 180, এই লাইনটা ধরো 180 ডিগ্রি। আমি তোমাকে প্রশ্ন করলাম যে 30% টিনের একটা অ্যালয় তুমি 180-তে নিয়ে যাও, এখানে প্রো ইউটেকটিক আলফা কতটুকু বের করো, তাহলে তুমি টাইল্যান্ড কোথা থেকে কোথায় একবার? আলফা থেকে ইউটেকটিক পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখান থেকে যে আলফা আসবে সেই আলফাটা হচ্ছে প্রো ইউটেকটিক আলফা। এবার আমি বললাম ইউটেকটিক আলফার পরিমাণ বের করো, তাহলে কি করবা? তাহলে স্যার বিটার পোর্শনটা নিব। তুমি যদি লাইনের উপরে 19 থেকে 61 পর্যন্ত 9 পর্যন্ত নাও তাহলে তুমি কি পাবা? প্রো ইউটেকটিক আলফা পাবা। আর যদি তুমি নিচে আসো তাহলে কোন আলফা পাবা আসলে? উপরে থাকলে তো প্রো, যখন নিচে যখন তোমাকে এই লাইনটা থেকে একটুখানি নিচে আসলা তখনও তো আলফা আছে, তখন এটা জি কোন স্যার। ধরনের আলফা? স্যার ইউটেকটিক আলফা। শুধু কি ইউটেকটিক, যে আগে ফর্ম করলো সেও তো আছে, ও জি স্যার, ওখানে প্রো ইউটেকটিকও থাকবে। আলফা। এবার বলো তাহলে, এবার এবার যদি আমি তোমাকে ইউটেকটিক আলফা বের করতে বলি তাহলে তুমি কি করবা? বলো, চিন্তা করে একটু বলো, মাথা খাটায়। তুমি এই লাইনের নিচে আসছো, এখানে আসলে তাহলে ধরো এই লাইনটা খুবই অল্প নিচে, তাহলে তোমার এখানে এখন ফেজ কি কি আছে? কি কি? স্যার ইউটেকটিক আলফা আর প্রো ইউটেকটিক আলফা। আগে বলো টোটাল ফেজ বলো। আলফা প্লাস বিটা। হ্যাঁ, আলফা প্লাস বিটা। আচ্ছা একটু 1 মিনিট একটু দাঁড়াও, 1 মিনিট। মানে তোমার ইনজেকটিক লাইনের আগে ছিল কি ইনজেকটিক আলফা, হ্যাঁ, তখন তুমি নিচে আসলা টোটাল আলফা, তাই তো? নিচে কিন্তু প্রো ইনজেকটিক আলফাও আছে, সরি কি, হ্যাঁ প্রো ইনজেকটিক আলফা আছে, ইনজেকটিক আলফাও আছে। এখন একটুখানি নিচে আসলে তোমার কি আসলে ফেজ কি আছে? আলফা আর বিটা আছে, তাই তো? তাহলে এখন এখন তুমি চাইলেন তাহলে কোথেকে টানবো, কোথেকে পর্যন্ত টানবো বলো দেখি? যদি আলফা আলফা পরিমাণ বের, টোটাল আলফা বের করতে তাহলে কোথা থেকে কোথায় যাবা? স্যার আলফা থেকে বিটা পর্যন্ত। 19 থেকে শুরু করে তুমি এই পর্যন্ত আসবা। জি স্যার। এখান থেকে তুমি একটা আলফা পেলে, সেই আলফাটা এখন তাহলে কি এর মধ্যে কোন কোন আলফা আছে? প্রো আলফাও আছে,
প্রো ইউটেকটিক আলফা আবার ইউটেকটিক আলফা দুটোটাই আছে স্যার। হ্যাঁ, দুটি আছে। এবার এখন এই টোটাল থেকে তুমি যদি আগের আলফাটা বিয়োগ দাও তাহলে তুমি কি পাবা? ইউটেকটিক আলফা পেয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলো। মনে করো আমি বললাম তোমার 30% টিন একটা অ্যালয়, তুমি 180-তে হিট করেছো, এখানে ইনজেক্টিভ কতটুকু আছে বের করো, তাহলে কি করবা? তোমাকে এই পয়েন্টে কতটুকু ইনজেক্টিভ আছে বলতে হবে। তাহলে তোমার টাইলেন কোথা থেকে কোথায়? 19 থেকে শুরু করে। আচ্ছা স্যার, 19 থেকে শুরু করে 61.9 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এবার একটা অঙ্ক করে দেখানো হচ্ছে, খুবই সহজ। একটা অ্যালয় বলতেছে যে 30% টিন, এটাকে তুমি হিট করে নিয়ে গেছো একটা ইউটেকটিক পয়েন্ট পর্যন্ত, যা যাই হোক না কেন, এখানে তোমার কি আছে এখন? কি আলফা আছে আর লিকুইড আছে। তুমি যদি এখান থেকে আলফা বের করো তাহলে কি পাবা? প্রো ইউটেকটিক আলফা পাবা। আমি যেটা বললাম অনেকটা ওইরকমই আর কি। ঠিক আছে। আর তুমি যদি নিচে নাও, আমি যে কোনো কিছু বলতে পারি, অঙ্কটা দেওয়া হবে এরকম না। এরপরে বলা হচ্ছে তুমি জাস্ট নিচে আসলে এখানে কি আছে? আলফা আর বিটা আছে। তাহলে আলফার পরিমাণ কত দেখো, বের করছে কত? 86%। বিটার পরিমাণ হচ্ছে 14%। খুব সহজ। এখন যদি আমি বলি যে তোমার আলফা তো 86%, এই আলফার মধ্যে কতটুকু পরিমাণে আহ টিন আছে বের করতে পারবা? বলো দেখি। এই ডায়াগ্রাম দেখে বলো যে তুমি তুমি তো পেয়েছো যে আলফার পরিমাণ হচ্ছে 86%। 86 এর মধ্যে কতটুকু পরিমাণ টিন আছে কিভাবে বের করবা? 86 কে কি দিয়ে গুণ করবা? বলো, আলফার কম্পোজিশন কি? কোন পয়েন্টটা? আলফা কম্পোজিশন বের করতে গেলে কোন পয়েন্ট নিতে হবে বলো? আলফার মধ্যে কত পরিমাণ টিন আছে দেখা যাচ্ছে না ডায়াগ্রামে? শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আলফার পরিমাণে কত পরিমাণ টিন? আলফার কম্পোজিশন কোনটা? কোন পয়েন্ট? এই পয়েন্টটা, এটা না আলফা? আলফার মধ্যে কত 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 টিন আছে? 19% টিন আছে। তাহলে টোটাল আলফা হচ্ছে 86। তাহলে যদি তুমি টিন বের করতে চাও তাহলে কি করবে? 86 কে 0.19 দিয়ে গুণ করলে কি বের হয়ে যাবে? এর মধ্যে কতটুকু টিন আছে আর বাকিটা কি? লেড। সেরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে, বুঝতে পারছো? পরীক্ষায় আমি জেনারেলি ফেজ ডায়াগ্রাম থেকে কিন্তু একটা ফুল সেট প্রশ্ন হয়। আমি এরকম স্ট্রাকচার রাখতে দিতে পারি, আমি এরকম তোমার তোমার ফেজের এমন বের করতে দিতে পারি, বুঝতে পারছো? কোডিং সম্পর্কে অনেক সময় প্রশ্ন হয় যে কোডিং কি জিনিস, কোডিং কিভাবে হয় বর্ণনা করো, এইসব প্রশ্ন থাকবে আর কি। লাস্ট আরেকটা স্লাইড আছে। দেখো, এখানে একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে টিন আর লেডের। টিন লেড দিয়ে জেনারেলি কি করে? এই যে সোল্ডারিং যে করে, সোল্ডারিং কি তোমার নাম শুনছো? সোল্ডারিং কি? এই টার্মটা কি পরিচিত? সোল্ডার বা সোল্ডারিং? জি স্যার। সোল্ডারিং এর মাধ্যমে কি করে? জেনারেলি কি স্যার সার্কিট টার্কিট বা ইলেকট্রনিক সার্কিট বোর্ডে তোমার যদি জয়েন করতে হয় তাহলে কি করে? সোল্ডারের মাধ্যমে করে, সোল্ডারিং করে। সোল্ডারিং অ্যালয়টা জেনারেলি কি তোমার কিন্তু টিন আর লেডের অ্যালয়। এখন তোমাকে বলছে, তোমাকে একটা একটা তুমি ইলেকট্রিশিয়ান যে সোল্ডারিং করবে, তার জন্য কোন ধরনের অ্যালয় সুইটেবল? আরেকজন আছে কি প্লাম্বার, সেও কিন্তু এরকম লেড টিন অ্যালয় ইউজ করে। তার জন্য কোন ধরনের কম্পোজিশন হলে সুবিধা, এটা তোমাকে ডায়াগ্রাম দেখে বলতে বলছে। যে সোল্ডারিং করবে তার অ্যালয়টা কেমন হওয়া দরকার বলো দেখি? সে যখন একটুখানি টেম্পারেচার বাড়াইলো, তুমি সোল্ডারিং অ্যালয় লেড টিন অ্যালয়টাকে একটুখানি গলাইলো, গলানোর পর কি সে কি তাড়াতাড়ি সলিড হয়ে যাওয়া ভালো, নাকি সে আস্তে আস্তে সময় নিয়ে সলিড হওয়া ভালো? তুমি গলায় ফেলে তুমি যেখানে যাদেরকে জয়েন করবে তার কাছাকাছি নিয়ে আসছো। তুমি যদি এটা যদি অনেক আস্তে আস্তে ঠান্ডা হয় তাহলে কি হতে পারে? সেখান থেকে সে অন্য জায়গায় ছড়া যেতে পারে না? তুমি তো চাচ্ছ কি যে যে একদম তোমাকে তো এখানে প্রেসিশন দরকার না, তুমি জাস্ট যেই ছোট ছোট যেখানে জয়েন করতে চাও সেটাই জয়েন হয়, পাশেটা জয়েন হয়ে গেলে কিন্তু হবে না। তাহলে কি কি হতে হবে? তাকে খুব তাড়াতাড়ি কি সাইড হয়ে গেলে ভালো না? জাস্ট যেখানে তুমি জয়েন করতে চাও সেখানে নিয়ে গেলা, সঙ্গে সঙ্গে জয়েন্ট হয়ে গেলেই তো ভালো। তার তার কি তাহলে কি এই রেঞ্জটা খুব কম হতে হবে লিকুইড থেকে সলিডে? যার জন্য তুমি যদি ইলেকট্রিশিয়ানের সোল্ডার চিন্তা করো তাহলে তোমার সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি যদি ইলেকট্রিক অ্যালয়ের একটা সোল্ডার নাও। আর যে প্লাম্বিং করবে সে কি করবে?
তার জন্য কিন্তু এত সফিস্টিকেশন দরকার নেই, সে কিন্তু কি আস্তে আস্তে ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই। তো তার ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এমন একটা অ্যালয় নিতে হবে যে আস্তে আস্তে ঠান্ডা হবে। তুমি গলায় ফেলবা, তারপরে ঠান্ডা দেশে সময় নিবে, অনেকক্ষণ পর ঠান্ডা হবে, শক্ত হবে। তার জন্য কিন্তু ইটেকটিক অ্যালয় নিলে হবে না, তার জন্য তোমাকে কি করতে হবে, তুমি ইটেকটিক ছাড়া যে কোনো একটা অ্যালয় নিতে পারো। এখানে একটা সাজেশন দেখাচ্ছে, তুমি নিতে পারো কত, মোটামুটি 62% টিন নিতে পারো। আর তোমার টেম্পারেচার রেঞ্জটা হতে হবে কোথায়, লিকুইডাস থেকে সলিডাস পর্যন্ত, সেটা দেখো এখানে লিখে দেওয়া হচ্ছে। তুমি ইলেকট্রিশিয়ানের সোল্ডার চাও, তোমার টেম্পারেচার রাখতে হবে কত, 183। আর তোমার কম্পোজিশন হতে হবে কত, ইটেকটিক। তুমি যদি প্লাম্বারের সোল্ডার চাও, তুমি কিন্তু এই রেঞ্জে যে কোনো একটা জায়গাতে তুমি আসতে পারো, তোমাকে তখন এই কম্পোজিশন বলে দিতে হবে আর টেম্পারেচার রেঞ্জ বলে দিতে হবে। এরকম কিন্তু অনেক সময় আসে যে এটা এরকম এরকম ডায়াগ্রাম দিয়ে দেওয়া হবে, তোমাকে বলতে হতে বলা হতে পারে তুমি ইলেকট্রিশিয়ানের সোল্ডার ডিজাইন করো, তখন তুমি এই জিনিসটা কথাগুলো বলবা, উত্তর লিখে দিবা। আচ্ছা, আমার পড়া শেষ হয়ে গেল, বলো কোনো কোশ্চেন থাকলে করো। স্লাইড সময় কোনো কোশ্চেন আছে ফেস ডায়াগ্রাম থেকে? না নাই? স্যার, না স্যার।